নমস্কার। খবরদার, কথা নয়, বলি বটে, কথা নয়, কিন্তু আমরাই সবচেয়ে বেশি বলি। বলবই তো, এই সময়ই তো বলবো, নির্বাচন চলছে, আমরাই বলবো, তবে শালীনতা বজায় রেখে। আজকে 19 তারিখ এ রাজ্যের প্রথম দফার নির্বাচন হয়ে গেল, 26 তারিখ আরেকটা দফার নির্বাচন হবে। এই নির্বাচন নিয়ে যার কাছ থেকে আমরা শুনতে চাইব অনেক কিছুই, এই নির্বাচন নিয়ে নানা অভিযোগ আছে, নানা ধরনের অভিযোগ রয়েছে। রাস্তায় আটকানো থেকে শুরু করে নির্বাচন ক্ষেত্র অর্থাৎ পোলিং বুথ থেকে বার করে দেওয়া পর্যন্ত নানা রকম ঘটনা ঘটেছে। কিন্তু যার দায়, যিনি দায়িত্ব নিতে পারেন, তিনি তো দায়িত্ব নিচ্ছেন না, একটি শব্দও করছেন না। আমরা এই নিয়েই অনেকের কাছে গিয়েছি, প্রত্যেকেই বিচলিত, কেন এই ধরনের ঘটনা ঘটবে। সেই নিয়েই আজকে আমরা এসেছি, অল্প কিছুক্ষণ কথা বলবো। প্রচণ্ড পরিশ্রম করছেন, যার ফলে পরিশ্রান্ত তিনি। আমাদের খারাপও লাগে, কিন্তু উপায় নেই, মানুষের কাছে পৌঁছতে হবে আমাদের এই কথা। রাজ্যের পূর্বতন মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার মহোদয় আমার ডান দিকে বসেছেন। মানিকদা, সরাসরি চলে যায়। 19শে এপ্রিল একটা নির্বাচন গেল, আপনি ভোট দিয়েছেন, আমি হয়তো দিতে পারিনি, আমাকে রাস্তায় আটকানো হয়েছে। তাই? হ্যাঁ, রাস্তায় আটকানো হয়েছে। তো 19-এও আমাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তো এই যে পরিস্থিতি, এই ধরনের নির্বাচন যে হয়, মানুষকে আটকানো বা ইত্যাদি পরিপ্রেক্ষিতে, এই নির্বাচন কমিশনারের যে নিরপেক্ষতা বলে একটা বিষয় রয়েছে, সেটা কতটুকু দেখলেন? আপনি কি মন্তব্য করবেন? প্রথম কথা হচ্ছে, 18 নির্বাচনের মধ্য দিয়ে বিজেপি ত্রিপুরায় সরকার তৈরি করবে। তারপর থেকে এ যাবৎ ত্রিপুরায় যা নির্বাচন হয়েছে, ভোটারদের বড় অংশে ভোট দিতে পারেননি, প্রহসন হয়েছে। ত্রিপুরার মানুষ জানে। পঞ্চায়েত 96% আসনে মনোনয়নপত্রেই জমা দিতে দেয়নি, শুধু শাসক দল দেবে। নগর একই ঘটনা। আগরতলা আপনি এখানে বসে নিচ্ছেন, বিরোধী দলের প্রার্থীকে বাড়ি থেকে চ্যাংদোলা করে তুলে নিয়ে সে যে নমিনেশন পেপার সাবমিট করেছে, বাধ্য করেছে তুলে নিতে। কি ভোট? আমি বিস্তৃত যাচ্ছি না। লোকসভার ভোট 19-এর 52 সালের পর থেকে যে নির্বাচন হচ্ছে, কেমন না? তাতে ত্রিপুরায় যা ঘটেছে এরকম ঘটনা ঘটেনি। আমরা বলেছিলাম পশ্চিম আসনের ভোটটা বাতিল করে নতুন করে ভোট করতে হবে। সেই জায়গায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে শাসক দলকে বাঁচানো, নিজেদের যে ফেস, এটাকে রক্ষা করার জন্যে 167 কি 68টা বুথে রিপোল দিয়েছে। ভারতবর্ষের কোনো লোকসভা আসনে আলাদাভাবে 52-এর পর থেকে এরকম ঘটনা ঘটেনি। আমি বললাম তো, জালিয়াতি করে এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, প্রধানমন্ত্রী জানিয়ে তাদের করছেন। এডিসি নির্বাচন, তাতেও প্রায় অর্ধেক মতো এলাকায় নির্বিঘ্নে ভোটাররা ভোট দিতে পারেননি। 23-এর নির্বাচন আপনি নিজেই বললেন, আপনি 24-এ, হ্যাঁ, 19 তারিখে 23-এর যে বিধানসভা, হ্যাঁ, আপনি ভোট দিতে পারেননি। 23-এ পেরেছি, 19-এ পারেনি, আর 24-এর লোকসভা পারেননি। তা এখন 23-এর নির্বাচনও তো তাই হয়েছে অনেকটা। তো এই পরিস্থিতিতে বিজেপি আরএসএসের তত্ত্বাবধানে যে সরকারটা চালাচ্ছে, এবং যদি জিততে পারে দেশটাকে যেদিকে নিয়ে যাবে, তার বীক্ষণাগার হিসাবে ত্রিপুরাকে ব্যবহার করছে, পরীক্ষা নিরীক্ষা করছে। গণতন্ত্রকে কী করে জবাই করা যায়, ফ্যাসিস্ট ভাবনা নিয়ে একদলীয় স্বৈরশাসন কী করে কায়েম করা যায়, বিরোধী কণ্ঠস্বরকে কী করে স্তব্ধ করে দেওয়া যায়, এই যে বিষয়গুলো সংবিধানের জায়গায় থাকবে। সরকারে যেহেতু আমরা আছি, আমরা যা ভাববো এটাই শেষ ভাবনা। তো এই দৃষ্টিভঙ্গি নিয়ে তারা ত্রিপুরায় যে কাজটা করছে, এটা
সারা দেশে তার প্রতিফলন ঘটাবার ভাবনা নিয়ে আমি যে কারণে বললাম ত্রিপুরাকে বীক্ষণাগার ল্যাবরেটরি হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে। সম্ভবত আরেকবার আমি বলেছিলাম এই কথাটা। এখন আপনি যেটা বলছেন এই 19 তারিখের যে ভোটটা হলো, আপনি ভোট দিতে পারেননি, আপনি কেন অনেকেই তো ভোট দিতে পারেন। আমি যে ভোটগুলির কথা বললাম 23 পর্যন্ত, তারই তো প্রতিফলন এটা। এটা আলাদা কি করে হবে? কেন্দ্রীয় বিজেপি সরকার, রাজ্য বিজেপি সরকার, দুটো আসন চাই, এবং যারা প্রার্থী তারা ঠিক করে দিচ্ছেন বিরোধী দল কত পর্যন্ত ভোট পেতে পারে আর কত ভোটের ব্যবধানে শাসক দলের প্রার্থী হিসেবে ভোট জিততে হবে। প্রধানমন্ত্রীকে রামের নামে দুটো আসন উপঢৌকন হিসাবে ত্রিপুরা থেকে দিতে হবে। তারাই তো বক্তৃতা করে বলে দিচ্ছেন প্রকাশ্যে। আমি তো 1972 সাল থেকে নির্বাচনী সংগ্রামে কর্মী হিসেবে কাজ করছি, নানা দলের বক্তব্য শুনেছি, জাতীয় এবং রাজ্যের। এরকম কথাবার্তা কিন্তু কোনোদিন শুনিনি, এবং তখনই আমরা বুঝতে পেরেছিলাম ভোটটা কী হতে যাচ্ছে। ফলে নির্বাচন কমিশন বলছেন তো, এ তো পুতুল, কাঠপুতলি, এবং এটা তো অল্প সময়ের মধ্যে চেহারা নিয়ে নিয়েছে। নির্বাচন কমিশন তার যে স্বয়ং শাসনের যে অধিকার, স্বাতন্ত্র্য, সংবিধানে যে তাকে সুযোগ দেওয়া হয়েছে, এগুলো প্রয়োগ করার জন্য, ব্যবহার করার জন্য সেই মেরুদণ্ড চাইতো, সে সাহস চাইতো, সে দৃঢ়তা চাইতো, সে বলিষ্ঠতা চাইতো। এরকম লোক তো বাছাই করে কমিশনে দেবে না। কাজেই এখানে বাছাই করার প্রক্রিয়াটাই তো প্রধানমন্ত্রী পরিবর্তন করে ফেলেছেন। তিনি এবং তার পছন্দের মন্ত্রী দুজন, আর বিরোধী দলের একজন, তিনি হচ্ছেন পার্লামেন্টের বিরোধী দলের নেতা। তাহলে ভিন্নমত হলে তারা দুজন, আর উল্টো দিকে একজন সংখ্যাগরিষ্ঠ, এই করেই তো পাঠিয়েছেন। এরাই তো এখন ইলেকশন কমিশন চালাচ্ছেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যা হলো, এখানে নির্বাচন কমিশনের সেই অর্থে আমি তবু বলবো, বিধানসভার যে নির্বাচনটা হলো 23-এ, তাতেও খানিকটা নড়ে জোরে বসবার চেষ্টা করেছিল। এবার তো শুধু বক্তৃতাই করলো, কার্যকরী কোনো ভূমিকা তো নাই। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে প্রকাশ্য প্রচার শেষ হওয়ার পর শুরু হয়ে গেল। আশিসবাবুর যারা পোলিং এজেন্ট হবেন অনুমান করে তাদের বাড়িতে থ্রেট করতে আরম্ভ করল। 23-এর বিধানসভা নির্বাচনে বিধানসভার যে বুথগুলোতে বিজেপি কম ভোট পেয়েছে, সেই জায়গাগুলিতে থ্রেট করতে আরম্ভ করল, বেরোনো যাবে না। এরপরেও যারা গেলেন তাদেরকে বের করে দিয়েছে পোলিং এজেন্ট। আলটিমেটলি এটা 90 ভাগ ছাড়িয়ে গেছে, এবং ভোটের দিন মানে মাঝামাঝি সময় থেকেই ছাপা ভোট শুরু হয়েছে। এটা আশিসবাবুদেরই অভিযোগ। এই যে ভোটার লাইনে দাঁড়িয়েছেন মানুষ সাহস করে, আমরা যে আবেদন করেছিলাম, সেখান থেকে টেনে এসে বের করে দিচ্ছে। বয়স্ক মানুষ, মহিলা, আপনার ইয়েতে করে, হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে যাচ্ছে, হুইল চেয়ার শুদ্ধ উল্টে ফেলে দিচ্ছে, তাকে তুলে এনে ডাক্তার দেখে তারপরে ভোট দিতে নিয়ে যাচ্ছে। কি ব্যাপার এটা? আমরা যে বলছি ফেসিস সুলভ, এটার ব্যাখ্যার জন্য আর কিছু দৃষ্টান্তের দরকার আছে নাকি? কাজে এই দিক থেকে এটাকে আটকাবার জন্যই তো এই নির্বাচনে তাদেরকে হারাবার জন্য স্লোগান এসছে। ত্রিপুরা হচ্ছে তার জ্বলন্ত দৃষ্টান্ত এবং নিদর্শন। 28 দলের নেতৃত্ব জানে ত্রিপুরায় কী ঘটছে। এটাও তাদের ভাবনার মধ্যে আছে যে এটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা কোনো মতে আমরা হতে দেব না। ত্রিপুরাকে উদ্ধার করতে হবে, দেশকেও রক্ষা করতে হবে। দ্বিতীয় যে প্রশ্নটা মাথায় এলো সেটা হচ্ছে এটার সঙ্গে সঙ্গতি রক্ষা করেই বলছি। যাই হোক, নির্বাচন কমিশনের যিনি এসেছেন তিনি একটা নতুন শিক্ষায় আমাদের শিক্ষিত করছেন। খুব ভালো ভালো শায়েরি বলতে পারেন। এখন শায়েরি শুনতে আগে তো কোনো অনেক দিন শুনিনি, তো ফলে এখন শুনতে পাই। ওনার কাছে যাওয়া গেল না বটে, তবে ফলে শায়েরিও শুনতে পেলাম না।
সেই দিনই 102খানা সিটে ভোট হল। সেই সম্পর্কে আপনি কি মনে করেন? সেই ভোটগুলি কি ত্রিপুরার মতোই হয়েছে বলে খবর আছে কিছু? আমাদের কাছে সেরকম নেই। এরকম তো কোনো অভিযোগ কেউ করেননি। একমাত্র তামিলনাড়ুর কোয়েম্বাটুরের আসনটিতে বিজেপি দলের অথবা এআইডিএমকের নেতা বোধহয় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তিনি বলছিলেন রিপুল করতে হবে, 1 লক্ষ ভোটারের নাম নাকি তালিকায় নাই। আমি পত্রিকায় যা লিখেছি, এটাই আমার চোখে এসছে। অন্য কোথাও ত্রিপুরার মতো এরকম কাণ্ড কারখানার অভিযোগ কোনো পত্রিকায় বা সংবাদ মাধ্যমে আসতে আমরা দেখিনি। আমি তো আগেই বলেছি, ছোট্ট ত্রিপুরা ল্যাবরেটরি বানিয়েছে, পরীক্ষা নিরীক্ষা করছে, সাকসেসফুল হলে এটা সব জায়গায় ছড়িয়ে দেবে। কাজে অন্য জায়গায় হয়তো এই চেষ্টাটা করেনি, অথবা কোথাও কোথাও হলেও হয়তো কিছু অংশের মানুষ আছেন যারা এগুলো সহ্য করতে পারেন, আমরা পারি না, আমরা প্রতিবাদ করি। যাদের সেই সহ্য শক্তি আছে তারা হজম করেন, এটা তাদের শক্তি বলবো না, এটা আসলে দুর্বলতা, এটা হওয়া উচিত না। তো এই জায়গায় দাঁড়িয়ে 102টো আসনের যে ভোট হলো, তাতে কি হবে যেটা আপনি বলছেন, এটা তো এখানে বসে চট করে বলে দেওয়া যাবে না। কিন্তু আমি গত কয়েকদিন যাবৎ 20, 21, 22 এই সময় আমি বাইরে বেরিয়েছিলাম। তাতে সেই সময়ে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা বিশ্লেষক, রাজনীতির খবর টবর নিয়ে নাড়াচাড়া করেন এবং ইন্টারেস্টেড ভোট নিয়ে স্বাভাবিক কারণে, তাদের যে মূল্যায়ন, তারা যেটা বলছেন 2019-এ এই আসনগুলোতে নির্বাচনে অংশগ্রহণ করে বিজেপি যে রেসপন্স পেয়েছিলেন, যে আসনে জয়যুক্ত হয়েছিলেন, এরা বলছেন এই 19-এর নির্বাচনে মনে হচ্ছে বিজেপি সেই আসন পাবে না, তার আসন সংখ্যা কমবে। 24-এ? হ্যাঁ, 24-এ। শুধু তা না, সঙ্গে সঙ্গে এটাও বলেছেন ইন্ডিয়া ব্লকের অন্তর্ভুক্ত দলগুলো এই আসনগুলোতে যারা যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সব দল তো আর করেনি, 21টা রাজ্যে হয়েছে এটা, তাদের বক্তব্য সংখ্যার দিক থেকে এরা বিজেপির চাইতে বেশি আসন জিতবে বলেই তাদের মনে হচ্ছে। শুরু হলো, শেষে শুরু হলো, এবং এটা একজন বা দুজনের কথা কিন্তু আমি বলছি না। আমি যা দেখেছি এরকম 6টা 7টা মূল্যায়ন আমি দেখেছি। একমাত্র এক ভদ্রলোক তিনি বলেছেন তামিলনাড়ুতে নাকি বিজেপি 5টা আসন পাবে এবং তাদের আসন সংখ্যা বাড়বে। এই বক্তব্য ছাড়া আর কারোর কাছ থেকে এই ধরনের কোনো মন্তব্য আমি অন্তত দেখিনি। বলে সবটা মিলিয়ে আমার যেটা মনে হচ্ছে, হতে পারে এই ভদ্রলোক পেইড লুকও তো আছে না কথাবার্তা বলার, এটা শাসক দলের আপনার মানে তাদের যে অস্থিরতা, অনিশ্চয়তা, এটাকে নিবৃত্ত করবার জন্য, মনোবল ধরে রাখবার জন্য এগুলো তো বলতে হবে। প্রধানমন্ত্রী অনেক আগ থেকেই বলতে শুরু করেছেন, বলে হতে পারে এই কারণে হয়তো কাউকে দিয়ে এগুলি বলেই নিয়েছেন। কিন্তু বাদবাকিদের কথা আমি যেটা বললাম, এটা সব দেখে আমার যা মনে হয়েছে, এটা তারা খোলা মন নিয়েই করবার চেষ্টা করেছেন তাদের মতো করে। তারা কোনো দলের হয়ে একটা কনভিন্সড হয়ে প্রিকনসিপ্ট একটা আইডিয়া নিয়ে করেছেন আমার মনে হয়নি। এখন আমি যদি বুঝতে ভুল করি তাহলে এটা আমারই দুর্বলতা হবে, সেদিক থেকে আমি বলছি। ফলে এটা একটা পজিটিভ সিগন্যাল বলে মনে হচ্ছে। যে স্লোগানটা উঠেছে, হাউস দেম ফর এ নিউ অল্টারনেটিভ গভর্নমেন্ট, প্রো পিপল গভর্নমেন্ট, এটাতে রেসপন্স আছে, না হলে এই জিনিস হতে পারে না। 26 তারিখ সেকেন্ড ফেজের নির্বাচন, আগামীকাল 4টের সময় শেষ হয়ে যাবে নির্বাচনের এই ফেজের সরব প্রচার, যার পরিপ্রেক্ষিতে আমরা জানতে চাইছি যে সেকেন্ড ফেজের নির্বাচন ত্রিপুরা রাজ্যে কেমন হবে আশা করছেন? আপনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন, রেস্টলেস, মানে আপনার বিশ্রাম নেই, আমরাও ডিস্টার্ব করছি। কেমন দেখলেন পূর্ব আসনে? পূর্ব আসনে আমার যেটা মনে হয়েছে যে মানুষের দিক থেকে সারাটা তুলনামূলকভাবে ভালো, এবং এই পশ্চিম আসনের এই যে ঘটনা,
এটা পূর্ব আসনের নির্বাচক মণ্ডলীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে এবং একটা জেদ তৈরি করেছে। এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন সভা সমিতিতে কথা বলতে গিয়ে যা দেখছি, আমরাও যখন অ্যাপিল করছি, তাতে তার যে এক্সপ্রেশন, তাতে মনে হচ্ছে যে না, আমরা এখানে এটা হতে দেব না। মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, ইউনাইটেড হয়, ডিটারমিনেশন নিয়ে যদি এগিয়ে যায়, মানুষের কাছে তো অসম্ভব কিছু নেই। কাজে আমরা প্রত্যাশী, দেখা যাক কী হয়। কেরালা সহ 13টা স্টেটের একই সাথে নির্বাচন আছে, 88টা সিটে। সেখানে কেমন আশা করছেন? আগরতলায় বসে রাজ্য ধরে ধরে মূল্যায়ন করা, না, ঠিক, এটা একদম ঠিক, অবিমৃশ্যকারী হবে। একদম। এমন আমি গণক না, সেটা আমি করার চেষ্টা আমি করব না। সর্বশেষ একটা প্রশ্ন, এই মুহূর্তে নির্বাচনের বিভিন্ন সভাতে অনেকের বক্তৃতাই আমরা শুনছি, আপনি সহ প্রত্যেকেরই, এই মুহূর্তে প্রধানমন্ত্রীর বক্তব্যের সর্বশেষ বক্তব্যের রাজস্থানের একটি বক্তব্য নিয়ে সারা ভারতবর্ষব্যাপী আলোড়ন তুলেছে। ঘুষপেটিয়া তাদের প্রতি, যদি কংগ্রেস মন্ত্রিসভা করে তাহলে তাদের প্রতি সম্পদ চলে যাবে তাদের কাছে, এবং মঙ্গলসূত্র নিয়েও তিনি কিছু মন্তব্য করেছেন, যা নিয়ে তীব্র প্রতিবাদ হচ্ছে, এবং সুপ্রিম কোর্টের বিচারপতিকে হস্তক্ষেপ করার জন্য প্রার্থনা করেছেন সীতারাম ইয়েচুরি। এই ব্যাপারে কি মন্তব্য করবেন? নির্বাচনের সময়ে এই সমস্ত শব্দ চয়ন আমরা প্রধানমন্ত্রীর মুখ থেকে তো কোনোদিন শুনিনি। শক্তি না, দুর্বলতার লক্ষণ। বিশ্বগুরু থেকে শুরু করে রামের প্রাণ প্রতিষ্ঠা কোনো কিছু বাদ রাখেননি। তার যে জেল্লায় টান ধরেছে 19-এর লোকসভা নির্বাচনের পর থেকে, বিভিন্ন ভোটের ফলাফলের মধ্য দিয়ে, চিন্তিত তিনি আগে থেকেই। অনেক পন্থা পদ্ধতি প্রকরণ আশ্রয় নিয়েছেন, কিন্তু কোনোটাতেই যখন কিছু হচ্ছে না, সেই ধর্মীয় মেরুকরণ, সংখ্যালঘুদেরকে চিহ্নিত করা, তাদের বিরুদ্ধে আক্রমণ সংগঠিত করা, এবং এর সাথে যুক্ত করা তাদের যে প্রধান প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষীয় দল, তাদের নেতৃত্ব, এটা তারই প্রতিফলন, এটা তারই ফলন। ওনার পক্ষে এটা সম্ভব, আমাদের প্রধানমন্ত্রীর পক্ষে এটা সম্ভব, এবং তাকে চ্যালেঞ্জ করেছে। যে দলের নেতার কথা বলে এটা উপস্থিত করার চেষ্টা করেছেন, সেই দলের পক্ষ থেকেও চ্যালেঞ্জ করেছে। আমরা তো করেছি, অনেকেই অনেক চ্যালেঞ্জ করে না, কিন্তু আমরা করি। ইলেকশন বন্ড কেউ করে না, আমরা করেছি। এখন সারা পৃথিবীর সামনে এটা উন্মুক্ত হয়ে গেছে। দুর্নীতি আর বিজেপি সরকার সমর্থক। এত বড় দুর্নীতি পৃথিবীর আর কোথাও ঘটতে কেউ দেখেননি, কেমন না? তো এখন যে কথাবার্তা তিনি বলছেন, এটা আসলে তিনি হারিয়ে ফেলছেন, খেই হারিয়ে ফেলছেন। এটা আমার মনে হচ্ছে যে হতাশার বহিঃপ্রকাশ। চেষ্টা করছেন নিয়ন্ত্রণ করতে, পারছেন না। সেই কারণেই এই ধরনের বক্তব্য উপস্থিত করে একটা অংশের ভোটারদের বিভ্রান্ত করে, ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে, যেটা 19ও করেছেন, টেনে নেওয়ার, এটা আমি তো বললাম, এটা দুর্বলতার লক্ষণ। গত মাসাধিক কাল ধরে যে মানুষটি ভয়ঙ্কর পরিশ্রম করছেন, তার কাছ থেকে এখনও, আজকেও অমরপুরে জনসভা করে আসার পরে আমাদের সময় দিয়েছেন, কৃতজ্ঞতা তো জানাইব, আমি জানাচ্ছি, সঙ্গে সঙ্গে এটাও খুব অবাক হচ্ছি, এরপরেও মানিকদা হেসে হেসে সমস্ত প্রশ্নের জবাব দিচ্ছেন। একটা সেকেন্ডের জন্য মনে হচ্ছে না তিনি পরিশ্রান্ত, এবং সাংঘাতিক পরিশ্রান্ত, এবং মানুষের জন্য বলছেন। আমরা খবরদার কথা নয়ের পক্ষ থেকে তার কাছে আবার কৃতজ্ঞতা জানাই, এবং আমরা নিশ্চিত করতে চাই আপনাদেরও, আমরা যখন যে প্রশ্ন নিয়েই মানিকদার কাছে আসব, আমরা নিশ্চিতভাবেই তার একটা জবাব নিশ্চয়ই পাবো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাকে নমস্কার।